হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হরর নাইটস। হরর নাইটসের ফুল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে। শুনতে থাকুন সুদীপ্ত মণ্ডলের কাহিনী দাঁত। একটা সময় ছিল, রাস্তায় যখন কেউ বিপদে পড়তো তখন অন্য কেউ ঠিক সাহায্য করত আর রাতে তাকে থাকার আশ্রয় দিত। তবে জানি না কেন রাতে আশ্রয় দেওয়া বাড়িগুলোতে গোলমাল অবশ্যই থাকতো, এবং গল্পের শেষে যিনি আশ্রয় নিয়েছেন তিনি গোলমালটা বুঝতে পেরে পড়ি কি মরি হয়ে ছুটে আসতেন বাড়ি থেকে। এমনই হতো বিভিন্ন গল্প। তবে গতানুগতিক ভূতের গল্প এটা নয়, বরং বলা যেতে পারে এক অজপাড়া গায়ে দাঁতের ডাক্তার আছে। তার এক ভূগর্ভস্থ ল্যাবরেটরির নিচে যত গণ্ডগোল। তো কানে হেডফোন দিয়ে শুনতে থাকুন সুদীপ্ত মণ্ডলের কাহিনী দাঁত। দাঁতের ব্যথা যে আমায় এমনভাবে ভোগাবে তাই ঘণ্টাখানেক আগেও কল্পনা করতে পারিনি। ব্যাপারটা ঠিক সন্ধ্যের মুখটাতে শুরু হয়েছে, অথচ আজ দুপুরেও এই দাঁত দিয়ে দেশি মুরগির মাংসের হাড় চিবিয়ে খেয়েছি। কিন্তু এখন এক ঢোক জল খেতে গেলেও দাঁতের যন্ত্রণায় মাথার তালু অবধি নড়ে উঠছে। এমনটা যে হতে পারে তা যদি আগে টের পেতাম তবে এই ঘুণাক্ষরেও এই গণ্ডগ্রামে আসতাম না। এবার অ্যাথলেটিক্স জেলা মিটে যে ছেলেটি প্রথম হয়েছে তার একটা ইন্টারভিউ নেবার অ্যাসাইনমেন্ট নিয়ে অফিস তরফ থেকে এসেছিলাম এই প্রত্যন্ত গ্রামে। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেস ধরে যখন আমার মোটর বাইকটা স্টার্ট করেছি তখন হাত ঘড়িতে ঠিক সকাল 8:45। দুপুরের মধ্যে পৌঁছে গিয়েছিলাম গন্তব্যস্থলে। গ্রামটা খুঁজে পেতে লাগলো মিনিট 20। বাড়িটা অবশ্য খুঁজে পেতে বেশি সময় লাগেনি। আমার প্রেস স্টিকার সাটা বাইক দেখেই সবাই বুঝে গিয়েছিল আমার উদ্দেশ্য। আসলে খবরটা ইতিমধ্যে চাউর হয়ে গেছে এবং আমার মতোই বেশ কিছু সাংবাদিক সকাল থেকে হাজির হয়েছে এই ছাপনডাঙ্গা গ্রামে। ইন্টারভিউ যখন শেষ হলো তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে। অন্য সাংবাদিক বন্ধুরা অনেক আগেই বিদায় নিয়েছে। আমার দেরি হওয়ার কারণ অবশ্য আমার রেকর্ডিং যন্ত্রটি বিগড়ে যাওয়ার জন্য। রেকর্ডিং যন্ত্র বলতে আমি বলছি আমার স্মার্টফোনের কথা। এই স্মার্টফোনের রেকর্ডিং এর কাজটা হয়েই যায়। অতএব যখন সেটা চালু করলাম তখন দেখি লো ব্যাটারি। চার্জার আমার সঙ্গেই ছিল, তখনই চার্জে বসিয়ে দিলাম। কিন্তু যেটা ঘটলো সেটা হলো আমার 8 ঘন্টার কাজ শেষ করতে লেগে গেল ঝাড়া 2 ঘন্টা। ফুল চার্জ ব্যাটারি দিয়ে ফোন চালু করে ছেলেটির ইন্টারভিউ রেকর্ডিং করলাম। রেকর্ডিং শেষ করতে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ির কাঁটা 3টে ছুঁয়ে ফেলল। কাজ শেষ করে বাড়ির কর্তা বললেন যে দুপুরের খাবারটা তাদের সঙ্গে খেয়ে যাবার জন্য। আমার কোনো আপত্তিই খাটল না। বেশ বর্ধিষ্ণু পরিবার, লম্বা বারান্দা, সবার পাত বেড়েছে। ধোয়া ওটা গরম ভাত, ডাল, বেগুন ভাজা আর দেশি মুরগির মাংস, শেষ পাতে অবশ্য টমেটোর চাটনি। এদের বাড়ির আপ্যায়ন আর আন্তরিকতায় একটু বেশি খাওয়া হয়ে গেছে। শীতের দিন যখন খেতে বসেছিলাম তখনই সূর্য বেশ ঢলে পড়েছে। আর 8 ঘন্টা বিশ্রাম নিয়ে যখন বাইক স্টার্ট করলাম তখন ঘড়ির কাঁটা 5টা ছুঁই। বিদায় জানিয়ে বাইকের এক্সিলেটর মোচড় দিয়ে ক্লাচ ছাড়তেই বাইক মোরম রাস্তার উপর ছুটে চলল। গ্রামটাকে পিছনে ফেলে আমি এগিয়ে চলেছি দূরে দেখতে পাওয়া পিচ রাস্তার দিকে। আমার বাইক মিনিট 10 মধ্যে চক আজাপুর আর মুড়োগাছি পার হয়ে ছুটে যাচ্ছিল এক্সপ্রেসওয়ের দিকে। ঠিক সেই সময় হঠাৎ দাঁতের মধ্যে একটা চিরিক করে উঠল। তারপর বাঁ দিকের চোয়াল বেয়ে একটা ব্যথা সারা মুখময় ছড়িয়ে পড়ল। এক প্রকার বাধ্য হয়ে বাইকের ব্রেক কষলাম। এখন আলো একেবারে কমে এসেছে। সামনে ধুধু করছে সর্ষের ক্ষেত। কোনো জমিতে আলু গাছ মাথা তুলে রয়েছে।
ত্রিসীমানায় কোনো মানুষ নেই। বাইকটাকে রাস্তার ধারে স্ট্যান্ড করে রেখে 2 হাত দিয়ে চোয়ালে হালকা ম্যাসেজ করলাম। আজ পর্যন্ত কোনো দাঁতের সমস্যা আমার হয়নি, তবে কি এই হাড় হিম করা ঠান্ডায় দাঁত কনকন করছে? এই ভেবে সঙ্গে আনা মাফলার দিয়ে কান মাথা ভালো করে ঢেকে গাড়ির সঙ্গে থাকা হেলমেটটা পরে ফেললাম। কলকাতায় আজ 9 বা 10 ডিগ্রি, অতএব এই অজগ্রামে নিশ্চয়ই তাপমাত্রা আরও 3-4 ডিগ্রি কমে গেছে। তাতেই এই বিপত্তি। মনকে আশ্বস্ত করে বাইকের হেডলাইটটা জ্বেলে নিলাম, কারণ এই অন্ধকারে ঢেকে গেছে চারিদিক। ডান হাতের আঙুলের চাপে চাবি ঘুরিয়ে বাইক স্টার্ট করলাম। নিস্তব্ধতার মধ্যে ইঞ্জিনের চাপা গম্ভীর শব্দ যেন সব স্তব্ধতাকে ভেঙে চুরে ফালা ফালা করে দিল। বাইক চালিয়েছি বোধহয় মিনিট 10 হয়নি, তৎক্ষণাৎ আবার সশব্দে ব্রেক কষে দাঁড়াতে হলো। কারণ এবার একটা তীব্র যন্ত্রণা যেন মাড়ি ভেদ করে ঢুকে পড়ছে আমার সারা শরীরে। 2 হাতে চোয়াল খামচে হাঁটু মুড়ে বসে পড়লাম রাস্তার উপর। দেহটা কুঁকড়ে গেছে যন্ত্রণায়। মিনিট 15 পর ব্যথাটা একটু কমতেই মাথায় এলো যে সঙ্গে থাকা জল দিয়ে মুখটা কুলকুচি করে দেখা যাক কি হয়। কিন্তু ভাগ্যের বিড়ম্বনা, জল মুখে পড়তেই যেন সমস্ত দাঁত শিরশির করে যন্ত্রণাকে আরো তীব্র করে তুলল। সারা শরীর থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেলাম রাস্তার উপর। আমার বাইকটা হেডলাইট জ্বালা অবস্থায় রাস্তার ধারেই ছিল। দেখলাম আমার বাইকের আলো ভেদ করে একটা ছায়ামূর্তি রাস্তা দিয়ে এগিয়ে আসছে আমার দিকে। যন্ত্রণায় আমার 2 চোখ জুড়ে আসছে। বুঝলাম যে আমি জ্ঞান হারাতে চলেছি। আমি আর এই রাস্তার ধারে নেই, বসে আছে একটা ভাঙাচোরা কাঠের হাতলহীন চেয়ারে। ওষুধ পড়ে গেছে, আর চিন্তা নেই। কথাটা ভেসে এলো আমার ঠিক পিছন দিক থেকে। আর তারপরেই যে লোকটা আমার সামনে এলো তার হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি। আপাতমস্তক চাদরে মুড়ে দেওয়া, কেবল চোখ আর খাড়া নাকটা দেখা যাচ্ছে। কঙ্কালসার শীর্ণ চেহারার মধ্যে উল্লেখযোগ্য ওই চোখ দুটো, অদ্ভুত গাঢ় সবুজ রঙের চোখের মণি, যা সাধারণত বিদেশিদের হয়। লোকটা অ্যাংলো ইন্ডিয়ান নাকি? ঘরটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ। উপরের দিকে চোখ বোলাতেই বোঝা গেল বহুকালের কড়িকাঠের ছাদ। দরজা জানলা দুটোই বন্ধ। এতক্ষণে আমার দাঁতের ব্যথার কথা মনে হতেই আপনা থেকে হাত চলে গেল গালের উপর। আর ঠিক তৎক্ষণাৎ যেন সর্দি জড়ানো ঘরঘরে শব্দে লোকটা বলে উঠল, ওষুধ দিয়ে দিয়েছি, এবার ব্যথা কমবে। আপনি কি ডাক্তার? ডাক্তার? হ্যাঁ, ঠিকই বলতে পারো। ওষুধ দিই। বেশ খুশি হলাম। এমন এক অজপাড়াগায়ে শীতের রাতে দাঁতের ডাক্তার পাওয়া ভাগ্যের জোর না হলে কি সম্ভব? না, বলতে হবে কপাল জোর। আমার বাইকটা পড়ে আছে রাস্তার ধারে, এখান থেকে কেউ নেবে না। রাস্তাটা কতদূর? ওই তো একটুখানি, জঙ্গলের ওপারে। তা তোমার ব্যথাটা কেমন আছে? না, সত্যি বলতে কি ব্যথাটা এখন আগের থেকে অনেক ভালো আছে। শুধু চোয়ালের সাইড থেকে কান পর্যন্ত একটা হালকা ব্যথা। বেশ, এবার তাম্বুল সহ খুঁড়ি পিষে দাঁতে রাখলেই হয়ে যাবে। ও, তাহলে আপনি কবিরাজিও জানেন? কেউ বলে দাঁতের ডাক্তার, কেউ বলে দাঁতের ওঝা, আবার কেউ বলে পাগল। পাগল? আমি থতমত খেলাম। পাগল, দাঁতের জন্য পাগল। দাঁতের জন্য পাগল? এ কেমন কথা? অবশ্য এমন হতে পারে যে ভদ্রলোক দাঁতের চিকিৎসাকেই ঈশ্বর সেবা জ্ঞান করে, না হলে এত রাতে আমাকেই বা পথ থেকে তুলে এনে। হঠাৎ চিন্তাটা মাথায় আসতেই আমি আর প্রশ্ন না করে পারলাম না। কিন্তু আমি যে দাঁতের ব্যথাতে অজ্ঞান হয়েছিলাম তা আপনি বুঝলেন কি করে? বুঝি, দাঁত দেখলেই বুঝি। আরও বিস্ময়ের পালা। একে তো ধন্বন্তরী বলতে হবে। অজ্ঞান হওয়া মানুষের দাঁত দেখেই যে দাঁতের চিকিৎসা করতে পারে
সে তো যে সে ডাক্তার নয়। সত্যি আমাদের গ্রাম বাংলায় এখনো এত প্রতিভা। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে, ইলেকট্রিক আছে কিনা তা জানি না, কারণ কোথাও কোনো বাল্ব বা সুইচ বোর্ড নেই। অবশ্যই এইসব পাড়াগ্রামে অর্ধেক সময় লোডশেডিং থাকে। ঘরের মৃদু আলো এতক্ষণে চোখ শোয়া হয়ে যেতে দেখলাম পূব দিকের কোণে একটা লম্বা টেবিলে বেশ কিছু বড় বোতল আর হোমিওপ্যাথি শিশি। ইতিমধ্যে ভদ্রলোক আমার দিকে পিছু ফিরে অন্য একটা হাতলহীন কাঠের চেয়ারে বসে ওই ওষুধগুলোর দিকে নাড়াচাড়া শুরু করেছেন আর বিড়বিড় করে বলছেন, অ্যাকোনাইটের সঙ্গে সিলিকা। ওহো, উঠছো কোথায়? বাইরে যে বৃষ্টি পড়ছে। সে কি বৃষ্টি? অবশ্য একটা নিম্নচাপের পূর্বাভাস ছিল। ইস, এইভাবে ফেসে যাব ভাবিনি। চেয়ার ছেড়ে উঠতে গিয়ে আবার বসে পড়লাম নিজের দুর্গতির কথা চিন্তা করে। তখনই মনে হলো যে একবার ফোন করে অফিসে ব্যাপারটা জানাতে হবে। পকেট থেকে মোবাইল বার করে আঁতকে উঠি, কারণ আমার লো ব্যাটারি অর্থাৎ মোবাইল এক্ষুনি বন্ধ হয়ে যাবে। দুপুরেই ফোনে ফুল চার্জ করলাম, হয়তো ব্যাটারি খারাপ হয়ে গেছে, নয়তো এমনটা হওয়ার কথা নয়। ভাবতে ভাবতেই মোবাইল বন্ধ হয়ে গেল। আর যেহেতু এ বাড়িতে ইলেকট্রিক নেই, অতএব চার্জ দেওয়ার আর অন্য কোনো পথ রইল না। কবজি ঘুরিয়ে দেখলাম হাত ঘড়ির 8টা বাজতে 20 মিনিট বাকি। এখনও বেরোতে পারলে 2-2.5 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যেতে পারতাম। আহা, অত তাড়া কিসের? রাতটা কাটিয়ে যাও। আর তাছাড়া দাঁতের ব্যথাটা আবার চাগার দিতে পারে, তারই ওষুধ তৈরি করছি। ওহ, কি কুকখানে যে আজ বেরিয়েছিলাম। ভাগ্যিস আপনি আমাকে রাস্তা দেখতে পেয়েছিলেন, না হলে যে আমার কপালে কি ছিল কে জানে। আমি রোজ সন্ধ্যা হলেই বেরোই, আজও বেরিয়েছিলাম। সন্ধ্যা হলে? কেন? দাঁতের খোঁজে। মানে? যেখানটায় তুমি পড়েছিলে ওখানটাতেই কবরস্থান। কবরস্থান? তা সেখানে আপনি দাঁতের খোঁজে ঘুরে বেড়ান? হ্যাঁ, টাটকা দাঁত, কবর খুঁড়ে লাশ বের করে উপড়ে 2 পাটি দাঁত। আজ 20 বছর ওই নেশাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে। ঘরে এখন শ্মশানের নিস্তব্ধতা। লোকটা সত্যি বদ্ধ উন্মাদ বটে। যে কথাগুলো এইমাত্র বলল তা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। এখন এই বদ্ধ ঘরে এই নিরেট পাগলের সঙ্গে থাকা অসম্ভব। হতে পারে সে ডাক্তার ছিল হয়তো এক সময়, এখন মাথার রোগে ভুগছে। লোকটার তো নিজেরই চিকিৎসা হওয়া প্রয়োজন। ভাবছো পাগল? সবাই তাই ভাবে, কিন্তু বিশ্বাস করো আমি পাগল নই। নেশা, দুর্নিবার নেশা। ডেন্টিস্টের চাকরি ছাড়লাম, শহর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, শুধু শুধু ওই দাঁতের নেশায়। লোকটা প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল। হঠাৎ একেবারে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, তোমার ওই দাঁত দিয়ে কখন মাংস চিবিয়েছ আজ? তাজ্জব! আমি যে আজ মাংস খেয়েছি লোকটা জানলো কিভাবে? পরক্ষণেই মনে হলো লোকটা নিশ্চয়ই আমার দাঁতগুলো পরীক্ষা করেছে যখন আমি অজ্ঞান ছিলাম। আর আমার ওই দাঁতে তখন মাংসের কুচি লেগে থাকাটা কিছুই অসম্ভব নয়। লোকটা একটা ধূর্ত শয়তান, হয়তো আমার বাইক আর পয়সা কুড়ি মোবাইল হাতাতে চায়। কিন্তু তাই যদি হবে, তাহলে যখন আমি অজ্ঞান ছিলাম তখনই তো তা করতে পারতো। এবার আমার গা ছমছম করতে শুরু করলো। বেশ বুঝতে পারলাম আমার চামড়ার জ্যাকেটের ভিতর হালকা উত্তাপ সৃষ্টি হয়েছে। পরক্ষণেই অনুভব করলাম আমার কপাল গরম হচ্ছে। বোধহয় দুপুরে মুরগি খেয়েছো ওই দাঁত দিয়ে, তাই তো? আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। এবার লোকটা উঠে আমার সামনে এসে দাঁড়ালো, আর তারপরেই চাদরের তলা থেকে একটা শীর্ণ হাত এগিয়ে দিল আমার দিকে। হাতের তেলোয় একটা ছোট্ট 4 কোনা সাদা কাগজে পাউডার জাতীয় কিছু আমার দিকে বাড়িয়ে দিয়ে খেয়ে নেওয়ার ইশারা করলো লোকটা। ভয় নেই, তোমার ক্ষতি কিছু হবে না, দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে, নাও।
লোকটার চোখের চাহনিতে একটা এমন আদেশসুলভ সম্মোহনের ভাব যে আমি আমার ডান হাত দিয়ে ওষুধটা নিয়ে মুখে ঢেলে দিলাম। এতক্ষণে আমার মধ্যে একটা কৌতূহলের ভাব এসেছে। আমি প্রশ্ন করলাম, দাঁত সংগ্রহ করে কি করেন? ওষুধ বানাই। ওষুধ? কিসের ওষুধ? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ভদ্রলোক আমার চেয়ারের পিছনে চলে গেলেন। আর ঠিক তখনই খেয়াল করলাম আর একটা ছোট্ট দরজা, সেটা হাইটে 4 ফুট বাই 2 ফুট। একটা হালকা ঠেলা দিতেই খুলে গেল দুটো পাল্লা। লোকটি সেই দিকে ইশারা করে বলল, সাহস থাকে তো এসো আমার সঙ্গে। চোয়াল আর মন শক্ত করে এগিয়ে গেলাম তার পিছু পিছু। দরজার ওপাশে একটা ছোট্ট সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। হ্যারিকেন হাতে লোকটা নেমে চলতে থাকলো এক ধাপ করে। নিচে তাকে অনুসরণ করে আমি খানিক নামার পর একটা সমান্তরাল জায়গায় এসে দাঁড়ালাম। বুঝলাম এটা একটা খালি ঘর। লোকটার হ্যারিকেন শুদ্ধ বাঁ হাতের উপরে উঠে যাবার সঙ্গে সঙ্গে দেখলাম দেওয়ালে একটা লাল রঙের সুইচ। তখনই লোকটা ডান হাতে এগিয়ে দিয়ে সুইচটা টিপে দিতে মিরাক্কেল, ঘরের ছাদ থেকে টাঙানো একটা প্রচণ্ড জোরালো আলো এসে মুহূর্তের মধ্যে ঘরটা আলোকিত করে তুলল। আমি আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না। একটা সম্পূর্ণ ল্যাবরেটরি। ঘরের মধ্যে যে 1000 ওয়াটের আলোটা সিলিং থেকে ঝুলছে, সেটা যে ব্যাটারির শক্তি তা বুঝলাম আমার ডান দিকে রাখা বিরাট ব্যাটারির বাক্সের সেটআপ দেখে। সমস্ত পরীক্ষাগারটি বৈদ্যুতিক সংযোগ আসছে ওই ব্যাটারি থেকে। কিন্তু কিসের পরীক্ষা, কিসের ল্যাবরেটরি এটা? আমার মনের মধ্যে আসা প্রশ্নটা যেন লোকটা আন্দাজ করে নিয়েই আমাকে ইশারা করে বাঁ দিকে আসতে বলল। দেখো, আজ 20 বছর ধরে আমার সংগ্রহ। কাচের জারে কেমিক্যাল ভেজানো, ওগুলো কি? মানুষের দাঁত? 672 রকমের দাঁত আছে এখানে। ও মাই গড! আমার সারা শরীরে কাঁটা দিচ্ছে। এও কি সম্ভব? একটা লোক দেশ বিদেশে ঘুরে শুধু দাঁত সংগ্রহ করে চলেছে, কিন্তু কিসের জন্য? কি করতে চাই ওই উন্মাদ? আমার উৎকণ্ঠা আর কৌতূহল শেষ সীমায় এসে পৌঁছেছে। আড়ষ্ট হয়ে আসা জিভ আর শুকনো ঠোঁটে উচ্চারণ করলাম, কেন এসব কেন করছেন? বোতলের দিক থেকে সবুজ মণি বসানো চোখ ঘুরে গেল আমার দিকে। আমার চোখে চোখ রেখে বলল, ওই যে বললাম ওষুধ বানাই, শয়তানের ওষুধ। কিন্তু কোনো ওষুধই দীর্ঘস্থায়ী হয় না। শয়তান আবার নিজের রূপ ধরে। শয়তান? কে শয়তান? কোথায়? ধৈর্য ধরো, সময় হলেই সে আসবে। আজ আমার পরীক্ষা শেষ দিন। যদি এই ওষুধ কাজ না করে তবে শয়তানকে আজ মারতে হবে, এবং সেই কাজটা করবে তুমি। আমি? তোমার হাত ঘড়ি কি বলছে? কটা বাজে? জ্যাকেটের হাতা সরিয়ে ঘড়ি দেখে জানিয়ে দিলাম, এখন রাত 11টা বাজে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে কিনা জানি না। আমার বাইক কি এখনো পড়ে আছে ওই রাস্তার ধারে? তাও জানি না। কেবল জানি আমি শ্রী ধীমান সেন, জনগণ কাগজের রিপোর্টার, বোধ বুদ্ধি জলাঞ্জলি দিয়ে পড়ে আছি অজপাড়া গ্রামের এক পাগল দাঁতের চিকিৎসকের ভূগর্ভস্থ ল্যাবরেটরির মধ্যে। আর 20 মিনিট সময় আসন্ন। আমার কানের কাছে ফিসফিস শব্দ শুনে ঘুরে দাঁড়াতেই লোকটা কথা শেষ করে গদি আটা চেয়ারের উপর বসে পড়ল। আর বসার সঙ্গে সঙ্গে চেয়ারের ঠিক ওপরে টাঙানো শেড দেওয়া আলোটা ঠিকরে পড়ল চেয়ারের উপর। এবার ভালো করে লক্ষ্য করলাম যে চেয়ারটা একেবারে ডেন্টিস্টের চেয়ারের মতো। চেয়ারের মাথার দিকে দু সাইডে দুটো সিপ জাতীয় জিনিস রয়েছে, যা প্রয়োজনে মাথাকে ও মুখকে চেপে ধরে স্থির রাখতে পারবে। আচমকা একটা প্রশ্ন করল লোকটা। ড্রাকুলা জানো? রক্তচোষা ড্রাকুলা? গল্পে পড়েছি, সিনেমায় দেখেছি, তাই বললাম, হ্যাঁ জানি। সত্যিকারের ড্রাকুলা দেখেছো? ড্রাকুলার দাঁত রক্ত চুষে খেতে দেখেছো নিজের চোখে? সত্যি ড্রাকুলা? এসব তো গল্প সিনেমা।
একটা গম্ভীর শব্দ করে চুপ করলো লোকটা। আর ঠিক তৎক্ষণাৎ আমার মনে একটা ভাবনা আসতেই সারা শরীর কাঁটা দিল। তবে কি যে শয়তানের কথা লোকটা বলছে সেই শয়তান ড্রাকুলা লোকটা নিজেই? এ তো অবিশ্বাস্য। আধুনিক যুগে এ কি মধ্যযুগীয় বর্বরতা! যখন এসব ভেবে শিহরিত হচ্ছি ঠিক তখনই লোকটা চেয়ারে বসেই পাশের টেবিল থেকে ডান হাতে তুলে নিল একটা সরু লম্বা শিশি। আর তারপর সেই শিশির মধ্যে নীল রঙের ওষুধটা ঢেলে দিল গলার মধ্যে। তারপরে তার হাত চলে গেল একটা তীক্ষ্ণ ফলাযুক্ত লম্বা ধারালো ছুরি, যা এতক্ষণে রাখা ছিল তারই প্যান্টের পকেটে একটা ব্রাউন রঙের খাপের মধ্যে। ছুরিটা আলোর সামনে তুলে ধরতেই আলোর প্রতিফলন এসে পড়ল আমার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার উপর। শেষ ওষুধ পান করলাম। এই অসহ্য যন্ত্রণার হাত থেকে আমি মুক্তি চাই। আমাকে মুক্তি দাও ঈশ্বর। শেষ কথাগুলো লোকটা চিৎকার করে বলে উঠল উপর দিকে চেয়ে। ঘাড় নেমে এলো নিচে, চোখ আমার দিকে। আর 3 মিনিট, এরপর তুমি যা দেখবে তা তোমার বাস্তবসম্মত মনে না হলেও কেবলমাত্র আত্মরক্ষার জন্য তোমাকে বলে রাখছি যে যদি দেখো শয়তানের কাছে আমি পরাস্ত, তাহলে বুঝবে তোমার মৃত্যু আসন্ন। তখন কেবল তোমার একটাই কাজ, ব্যাটারির বাক্সের নিচে ওই সবুজ রঙের সুইচটা প্রেস করে শীঘ্র যত সম্ভব এই জায়গা ছেড়ে পালাবে। তোমার বাঁচা মরা নির্ভর করছে সম্পূর্ণ তোমার ক্ষিপ্রতার উপর। আর আপনি শুনতে পাচ্ছেন? আমার নিষ্ফলক ডাকাতেকিতে কোনো কাজ হলো না। লোকটা অচৈতন্য হয়ে ঝিমিয়ে পড়ল চেয়ারে। এখন ঠিক রাত 12টা। কোথা থেকে একটা দমকা বাতাস এসে ঢুকলো ঘরে। আর সেই সময় বাতাসে লোকটার মাথা মুখ থেকে চাদরের আবরণ খুলে যেতেই আমার চোখের সামনে ফুটে উঠল হাড় হিম করা একটা দৃশ্য। সে দৃশ্য আমাকে বহু রাত নিশ্চিন্তে ঘুমাতে দেবে না। এখন আমার স্থির হয়ে থাকা বিস্ফারিত দুটো চোখ যেদিকে নিবদ্ধ হয়ে আছে তা লোকটার দুপাটি দাঁত। কোনো মানুষের কি এমন দাঁত হয়? এ যেন কোনো পৈশাচিক নররাক্ষসের দাঁত। হিংস্র পশুর দুপাটি দাঁত যেন হুবহু এনে বসিয়ে দেওয়া হয়েছে লোকটার মুখে। আমার ধারণায় কি তাহলে ঠিক সেই শয়তান ড্রাকুলা লোকটা নিজেই? সে নিজেই নিজের চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। হাজারো দাঁতের উপর পরীক্ষা চালিয়ে সে কি তবে ড্রাকুলার রক্তের প্রতি আসক্তি নিবারণের ওষুধ তৈরি করেছে? যে খালি লম্বা শিশি এখন ওই টেবিলের পাশে রয়েছে, তাতেই কি ছিল ও সেই ওষুধ? হ্যাঁ তাই। কিন্তু এখন আমার কি করণীয়? হঠাৎ চেয়ারের সঙ্গে থাকা দুপাশে ক্লিপ দুটো চেপে ধরল লোকটার মুখে। এখন দাঁত সর্বসাহা করা মুখটা স্থির হয়ে গেছে। হঠাৎ চোখ দুটো মেলল ডাক্তার। কি হিংস্র চাহনি! আচমকা প্রচন্ড গর্জন করে উঠল হা করা মুখটা। একটা তীব্র আক্রোশে ফেটে পড়তে চাইছে। মুখটা রক্ত বর্ণ হয়ে উঠল। মুখের কষ বেয়ে গড়িয়ে এলো খানিকটা তাজা লাল রক্ত। একটা হা করা মুখের সামনে যখন হতভম্বের মতো দাঁড়িয়ে আছি, তখনই খেয়াল করলাম লোকটা ডান হাতের ধরা ছুরিটা এগিয়ে যাচ্ছে তারই নিজের মুখকে লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে যেটা ঘটল তা আমার কল্পনার অতীত। শক্ত কবজিতে ধরা ছুরি বসে গেল মাড়িতে, যেন উপড়ে ফেলতে চাইছে দাঁতগুলোকে। রক্তে ভেসে যেতে থাকলো সারা ঘর, লোকটার সারা শরীর। আমি বুঝলাম ওষুধ কাজ করেনি। এতদিনের পরিশ্রম বিফল হয়েছে। শয়তান ড্রাকুলার কাছে ডাক্তার হেরে গেছে। তার পুরো শরীর এখন শয়তান কবজা করতে পারেনি। তাই সে ডান হাতের অস্ত্র দিয়ে ড্রাকুলাকে আটকাবার শেষ চেষ্টা চালাচ্ছে। আমি আর দেরি না করে ছুটে গেলাম সেই সবুজ সুইচটার দিকে। যতক্ষণে সুইচের দিকে আমার হাত এগোচ্ছে তার মধ্যে দানবটা চেয়ারের বাঁধন ভেঙে ফেলে উঠে শটান হয়ে দাঁড়িয়েছে। আর তার ডান হাতে সেই শানিত ছুরি। আমি আমার স্নায়ুকে ঠিক রেখে তর্জনী দিয়ে টিপে দিলাম সুইচটা। আর দিয়েই লম্বা দৌড়ে যখন ছুটে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে, তখন দেখলাম ড্রাকুলা রূপী লোকটা জিভ দিয়ে একবার দাঁতের গা বেয়ে নামার রক্ত চেটে নিয়ে ছুটে আসছে আমাকেই লক্ষ্য করে। কাল বিলম্ব না করে উপরের ঘরে উঠা দরজা দিয়ে বেরিয়ে ছুটে চলেছি।
তখনই বিরাট বিস্ফোরণের করে আগুন জ্বলে উঠল, ফেটে গেল পুরো ল্যাবরেটরি শুদ্ধ বাড়িটা। আর সঙ্গে সঙ্গে কান ফাটানো একটা নৃশংস আর্তনাদ। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটে চলেছি রাস্তার দিকে, কারণ ওখানে কালো রঙের যে জিনিসটা রাস্তার উপর পড়ে আছে সেটা আমার পালসার বাইক। বাইকের উপর আছড়ে এসে পড়ার সঙ্গে সঙ্গে মাথায় প্রচন্ড আঘাত লেগে সংজ্ঞা হারাতে হারাতে দেখলাম সমস্ত জঙ্গল আগুন আর ধোঁয়ায় ভরে গেছে। ধীরে ধীরে চোখের পাতা মেলতেই দেখলাম রাস্তার ধারে একটা বট গাছের গুঁড়িতে আমাকে ঠেস দিয়ে বসানো হয়েছে। আমার সামনে 3 জন গ্রাম্য চাষি গোত্রের লোক উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রয়েছে। আর একটু ভালো করে তাকিয়ে বুঝলাম যে পূব আকাশ ফর্সা হচ্ছে, আর সেই ভোরের আলোতেই দেখলাম আমার বাইকটা এখন দাঁড় করানো রয়েছে রাস্তার পাশে। কিন্তু কোথায় সেই জঙ্গল, সেই আগুন ধোঁয়া? বাবু, কি হয়েছে আবার? হ্যাঁ, দাঁতের ব্যথা ছিল। হ্যাঁ, এখানেই সন্ধ্যাবেলা জ্ঞান হারিয়েছিলাম। তারপর আমি সমস্ত ঘটনা খুলে বলতেই লোক 3 জন চোখ মুখ কেমন পাংশু হয়ে গেল। 3 জনের মধ্যে যে লোকটা একটু বেশি বয়স্ক সে আমার সামনে ঝুঁকে পড়ে বলল, পাগল ডাক্তারের কথা বলছেন বাবু, কিন্তু সে তো আজ থেকে 100 বছর আগের কথা। আমার বাবার মুখে শুনেছি এ গপ্প। আত্মীয় স্বজন সব ছেড়ে এই ডাক্তার এই গ্রামে সকলের চিকিৎসা করতেন। বড় ভালো লোক ছিলেন। হঠাৎ এক সময় গ্রামের সবাই এক অদ্ভুত রোগে পড়ে। জোয়ান বুড়ো সবাই দিন দিন শুকিয়ে যাচ্ছিল। কে যেন শরীরের থেকে রক্ত শুষে নিচ্ছে। ডাক্তার অনেক চেষ্টা চরিত্রে করেছিল এ রোগের হাত থেকে গ্রামকে বাঁচাতে, কিন্তু সে যেন এক মহামারী গো বাপু। তখন এখানে ধুধু গ্রাম। ডাক্তার বাইরে থেকে কী সব যন্ত্রপাতি এনে নিজের বাড়িতেই আলোর ব্যবস্থা করে শুরু করেছিল ওষুধ তৈরির কাজ, কিন্তু সবই অদৃষ্ট। একদিন কিভাবে জানি আগুন লেগে ডাক্তার শুধু বাড়ির সব জ্বলে শেষ হয়ে গেল। ডাক্তার খ্রিস্টিয়ান ছিল বলে আমার বাবা আর গ্রামের 5 জন মিলে তাকে কবর দেওয়ার ব্যবস্থা করে। ওই ওই যে জঙ্গল, ঠিক তার পাশেই তো ডাক্তারের কবর আছে গো। আমি বুঝলাম আমার এই অভিজ্ঞতা যদি আমি শহরে ফিরে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করি তবে তারা আমাকে নির্ঘাত হাসি ঠাট্টার করে তামাশার পাত্র করবে। আমার মোবাইল বের করে দেখতে গিয়ে অবাক হলাম। মোবাইল দিব্যি চলছে। কাল রাত 10টা থেকে 1:40-এর মধ্যে অফিস থেকে বাড়ি থেকে মোট 35টা মিসড কল এসেছে। তৎক্ষণাৎ আমি হোয়াটসঅ্যাপে আমার একটা সাংঘাতিক দুর্ঘটনার কথা মেসেজ করে দিলাম। কবে স্বাভাবিক জীবনে ফিরব জানি না, কিন্তু যে বিচিত্র অভিজ্ঞতা নিয়ে আমি আমার বাইকে আবার চড়ে বসলাম তার জন্য আমি আমার সাহস আর মনোবলকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। বাইক স্টার্ট দেওয়ার আগে শেষ প্রশ্ন করলাম বৃদ্ধ লোকটাকে, এই ঘটনা ঠিক কবে নাগাদ হয়েছিল মনে করতে পারো? হ্যাঁ, তা পারবো না বই কি বাবু। পৌষ মাস, রবিবার ছিল দিনটা। ঘোর অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকার। আর যদ্দূর শুনেছি সেদিন বৃষ্টি হয়েছিল খুব। বারে বারে মেঘের গর্জন আর বৈদ্যুতের ঝলকানি। কোন ইয়ার, মানে বছরটা কোন বছর ছিল? বাংলা 1320 পৌষ মাস। বিদ্যুৎ গতিতে আমার চোখের সামনে ভেসে উঠল গতকাল সকালের ছবি। যে ছেলেটির বাড়িতে ইন্টারভিউ নিতে গিয়েছিলাম তাদের বাসার ঘরে খাটের পাশে স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া যে বাংলা ক্যালেন্ডার ঝুলছিল তাতে বড় বড় লাল কালিতে লেখা ছিল 17ই পৌষ, রবিবার, 1427। হরর নাইটসে আজ শুনলেন সুদীপ্ত মণ্ডলের গল্প অবলম্বনে দাঁত। গল্প পাঠে আমি দিব্যেন্দু। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে এবং অডিও স্টোরি শুনতে পছন্দ করেন তাহলে আপনি আমাদের বঙ্গকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন,
যাতে আমাদের নতুন নতুন গল্প আপনি সঙ্গে সঙ্গেই শুনতে পান। ভালো থাকবেন, শুভরাত্রি। দেখা হচ্ছে অন্য সপ্তাহে অন্য কোনো নতুন গল্পে।